ভারী বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে জলাবদ্ধতা, বিপাকে কর্মজীবী ও শিক্ষার্থীরা, নাগরিক দুর্ভোগ চরমে। পোষ্যকোটা ইস্যুতে রাকসুর প্রচারণায় ভাটা, কমপ্লিট শাটডাউন, ক্যাম্পাসে অচল অবস্থা, চাকসুতে ১৯ জনের প্রার্থিতা বাতিল। সংকটে না থাকলেও বাজারে চড়া ডলারের দাম, ভোগ্যপণ্যে গুনতে হচ্ছে বাড়তি অর্থ, ভোক্তার ঘাড়ে দরের বোঝা। ট্রেনের অভাবে মৌলভীবাজার বন্ধ হয়ে গেছে ৫টি স্টেশন, পুরনো রেলপথ ও ইঞ্জিন দিয়ে চলাচলে প্রায় ঘটছে দুর্ঘটনা। এবং যানজট নিরসনে সিলেটে মেট্রোপলিটন পুলিশের অভিযান, লাইসেন্সবিহীন যানবাহন জব্দ, রাজশাহীতে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃথা। ভারী বৃষ্টির কবলে রাজধানী, বিভিন্ন সড়কে তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আরামবাগ থেকে যুক্ত হচ্ছেন বাইজিৎ সাদ। সাদ, জলাবদ্ধতার কারণ কি, পানি নামতে দেরি হচ্ছে কেন, জানাবেন। সানি, জলাবদ্ধতার মূল কারণ তো সারা রাত যেই বৃষ্টি হয়েছে এবং সকালে ১ ঘন্টার যে মুষলধারে বৃষ্টি হয়েছে সেটি। তবে এই পানি সড়কে থেকে যাওয়ার পেছনে মূল দায়টা নগরবাসী আসলে দিচ্ছেন সিটি কর্পোরেশনকে। কেননা এই পুরো রাজধানীর বিভিন্ন জায়গায় ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ঠিকঠাক না থাকার কারণে এভাবেই বিভিন্ন স্থানে পানি জমে গেছে এবং এতে করে নগরবাসী কিন্তু একেবারে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদেরকে। আমরা যারা অফিসগামী ছিলেন সকাল থেকে কিংবা শিক্ষার্থী ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বাসা থেকে বের হয়েই এই যে বৃষ্টি সেটির কবলে তাদেরকে পড়তেই হয়েছে। এর বাইরে যে জলাবদ্ধতা হয়েছে, জলাবদ্ধতার জন্য তাদের আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। যারা এই পথ দিয়ে যাতায়াত করছেন, আপনি নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখা যাচ্ছে যে পুরো সড়কেই কিন্তু একেবারে হাঁটু পানি। এতে করে যারা এই সড়কে যাতায়াত করছেন তাদের তো দুর্ভোগে পোহাতে হচ্ছেই, সেই সাথে সাথে ইঞ্জিন চালিত যেসব গাড়ি রয়েছে, অনেক গাড়ি কিন্তু আমরা সামনে বিকল হয়ে থাকতে দেখেছি। তারা কিন্তু ক্ষোভ ঝেড়েছেন এক পর্যায়ে সিটি কর্পোরেশনের উপরে যে এই ড্রেনেজ ব্যবস্থা যদি এই সময় ঠিকঠাক থাকতো তাহলে আসলে তাদের এই দুর্ভোগ পোহাতে হতো না। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তার মধ্যে রয়েছে মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, মালিবাগ, সায়দাবাদ, বাড্ডা, মগবাজার, বিমানবন্দর এলাকা সহ রাজধানীর এই আরামবাগ, টিকাটলি এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকা অলিগলিতে কিন্তু হাঁটু পানি উঠে গেছে, যাতে করে কিন্তু যারা নগরবাসী আছেন তাদের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। তাদের এই ভোগান্তি এখন বিরক্তিতে গিয়ে পৌঁছেছে। তারা ক্ষোভ প্রকাশ করছেন যে যদি এই পানি নিষ্কাশন যদি ঠিকঠাকভাবে হতো তাহলে তাদের এই বিপাকে পড়তে হতো না। মূলত মৌসুমি বায়ুর প্রভাবে রাত থেকে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি নিয়মিত ব্রিফিংয়ে কিছুক্ষণ আগে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন সকাল ৯টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৫ মিলিমিটার। আপাতত ঢাকায় আর বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে তেমনটি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ একটি স্বস্তির খবর আছে যে সামনে আর ভারী বর্ষণের কোনো বার্তা বা যেই আবহাওয়ার যেই খবর সেটি কিন্তু স্বস্তির রয়েছে। তবে এই যে পানির কারণে রাজধানীবাসীর কিন্তু পুরোপুরি দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যদি সিটি কর্পোরেশন তাদের তৎপরতা ঠিকঠাকভাবে চালাতো তাহলে আসলে এই
ভাবে পানি জমতো না এবং তাদের জলাবদ্ধতার কবলেও পড়তে হতো না। তারা স্বস্তিতে তাদের কর্মস্থলে যেতে পারতেন, শিক্ষার্থীরা স্বস্তিতে স্কুলে যেতে পারতো। কিন্তু জলাবদ্ধতার কারণে আসলে সব জায়গাতেই তাদের বিপাকে পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী বাইজিৎ চাঁদ। এবার জানবো রাজধানীর বাইরের খবর, যেখানে বরিশাল থেকে যুক্ত হবেন সহকর্মী ফেরদৌস সোহাগ। তার কাছ থেকে জানবো সেখানকার জলাবদ্ধতার খবর। সোহাগ, কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, শহরের ড্রেনেজ ব্যবস্থা কেমন জানাবেন? আপনাকে ধন্যবাদ। এক কথায় যদি বলি, একটু সুখবর দিয়েই শুরু করি। সেটি হচ্ছে আজকে কিন্তু বরিশালে জলাবদ্ধতা যা হওয়ার কথা ছিল তুলনামূলক তার চেয়ে অনেক কম। শুধুমাত্র আমরা শহর চষে বেরিয়েছি, শুধুমাত্র জলাবদ্ধতা বলতে যদি বোঝায় কিছু, সেটি হচ্ছে এই বটতলা সড়কের মনসুর কোয়ার্টার এলাকায়। এখানে ওয়ান ওয়ে রোড এর রাস্তার এক পাশের অর্ধেক জায়গায় শুধুমাত্র কিছুটা পানি আছে, এবং পানির যদি পরিমাপ হিসাব করে বলি সেটি হচ্ছে গেরো পানি। কথা বলেছিলাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা নিয়মিত খাল পরিষ্কার করার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা বর্তমানে যতটুকু বৃষ্টি হয়েছে ততটুকুতে যা হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক কম। যেমন কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে যে গত রাত 11টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাতে মুষলধারে বৃষ্টি ছিল, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি, এবং টোটাল সকাল 9টা পর্যন্ত এই সময়ের মধ্যে বৃষ্টি হয়েছে 75 মিলিমিটার। সেই হিসাবে কিন্তু জলাবদ্ধতায় বরিশালের বিভিন্ন মহাসড়কে বিভিন্ন সড়কে নগরীর পানি জমে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা শুধু খুঁজে পেয়েছি বরিশালের বটতলা এলাকার মনসুর কোয়ার্টার এলাকার সম্মুখে রাস্তার এক পাশের অর্ধেকটায় গিরো পানি। এছাড়া নগরীর আর কোথাও পানি খুঁজে পাওয়া যায়নি। একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশালে একসময় কিন্তু অসংখ্য খাল ছিল। কখনো একটা সময় ছিল 36-42টির মতো খাল, সে থেকে স্বাধীনতার পর পর্যন্ত কিন্তু সেই খালের সংখ্যা 22টিতে দাঁড়িয়েছিল। এখন কিন্তু 5-6টি খালের অবয়ব আছে। শুধুমাত্র সেই খালগুলো পরিষ্কার করার কারণেই এই যতটুকু পানি হয়েছে তাতে জলাবদ্ধতা তুলনামূলক কমে গেছে। আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশালের এই যে জায়গাটিতে এখন পানি রয়েছে তার পাশেই কিন্তু ছিল একটি খাল, অর্থাৎ আমার হাতের বাম দিকটায় কিন্তু খাল ছিল, সেই খালটি কিন্তু ভরে এখন ভবন হয়েছে। সিটি কর্পোরেশনেরও কিন্তু এখানে স্টল রয়েছে, আর এই কারণেই কিন্তু এখানে জলাবদ্ধতা। যদি এটি খাল থাকতো তাহলে হয়তো জলাবদ্ধতা থাকতো না। এতটুকুই ছিল বরিশালে জলাবদ্ধতার সবশেষ খবর। বরিশাল থেকে বৃষ্টির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সিলেট নগরীর যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা ফেরাতে অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে জানাতে নগরীর রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, অভিযানে কতগুলো যানবাহন জব্দ করা হয়েছে, যানজট নিরসনে কি বলছেন পুলিশ? দেখুন, আসলে দীর্ঘদিন আগ থেকেই মূলত এই যে সিলেটের যে বিশেষ করে মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নানান ধরনের কার্যক্রম উদ্যোগ নেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ। তারই অংশ হিসেবে আজকে আসলে সড়কে তারা অভিযান চালাচ্ছেন সকাল থেকেই। তো আমরা যতটুকু দেখেছি যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত যে তৎপরতা ছিল সেটি আসলে বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ 10টা থেকে 11টা পর্যন্ত এই সময় আসলে যে যানবাহনগুলো অবৈধভাবে চলাচল করছে সেগুলো ধরতে যে তৎপরতা তা একটু ঢিমে তালে দেখা যাচ্ছে। গত সকাল 1 ঘন্টায় আসলে 8টা বা 9টার মতো অটোরিকশা জব্দ করা হয়েছে। এর বাইরে যে নিয়মিত তদারকি তার চেয়ে আসলে তুলনামূলকভাবে যেটি মানুষ প্রত্যাশা করেছিল যে প্রত্যেকটি যানবাহন যেগুলো সড়কে চলাচল করছে সেগুলোকে তারা তদারকি করবেন, চেক করবেন, অবৈধ যেগুলো আছে সেগুলো চিহ্নিত করবেন, এরকম কিন্তু আমরা এখন দেখছি না। অর্থাৎ সকাল তারা নগরীর প্রায় 9টি পয়েন্টে একসাথে তারা অভিযান চালাচ্ছেন। ইতিমধ্যে আমরা 6 থেকে 7টি পয়েন্টে গিয়েছি। সব জায়গায় আসলে একই অবস্থা। সড়কে যে ট্রাফিক বিভাগ এবং পুলিশ বিভাগের যৌথ যে অভিযান সেটি আমরা যেভাবে দেখি তার চেয়ে একটু ব্যতিক্রম বা একটু ঢিমে তালে মনে হচ্ছে। যদিও পুলিশ কমিশনার বলছেন যে এটি তারা আজকে শুরু করেছেন এবং এটি তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে রিকাবি বাজার পয়েন্ট যেটি আছে এখানে আসলে যে পুলিশ সদস্যরা তারা বসে আছেন, ঠিক সামনেই মোটরসাইকেল আরোহী যারা হেলমেট ব্যবহার করছেন না তারাও যাচ্ছেন। আবার কিন্তু 3 হুইলার আছে যেগুলো সিএনজি বা অটোরিকশা যেটি বলে লাইসেন্সবিহীন, এগুলো আসলে সড়কের সামনেই চলাচল করছে। কিন্তু পুলিশের যে তদারকি বা এদের
এদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার যে পদক্ষেপ বা কার্যক্রম সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো নেই। যদিও পুলিশ কমিশনার সকাল 9টায় যখন আমাদের সাথে কথা বলেন তিনি বলছিলেন যে আজকে তারা কঠোর পদক্ষেপ নেবেন এবং সড়কে যাতে আরো অবৈধ যানবাহন যেগুলো আছে বা অটোরিকশা যেগুলো আছে সেগুলো যাতে না উঠে এবং মানুষ যাতে জনভোগান্তি থেকে অর্থাৎ যে ধরনের যানজট তৈরি হয় সেটা থেকে যাতে রক্ষা পান সেজন্য এই অভিযান ছিল। হয়তোবা একটু রোদ আছে গরমের জন্য, হয়তোবা তারা একটু প্রশান্তিতে থাকার জন্য ছায়াতে বসে আছেন, হয়তোবা পরবর্তীতে যদি তারা আরো অভিযানে একটু দৃঢ় হন কিংবা আরেকটু মনোযোগী হন হয়তোবা তখন সর্বশেষ যে তথ্যগুলো আছে বা আটকের যে ব্যাপারটি আছে সেটি আপনাদেরকে জানাতে পারবো। সানি। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলজার আহমেদ। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে রাজশাহী ঢাকা রুটে চলাচল করে বেশ কয়েকটি বাস কোম্পানির চালক শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর শিরোইল থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, কর্মবিরতিতে কী ধরনের প্রভাব পড়েছে জানাবেন? সানি, সকাল থেকে রাজশাহীর সঙ্গে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট রুটের যে বাসগুলো যায় একতা ছাড়া বাকি সবগুলো বাস চলাচল কিন্তু বন্ধ আছে। মূলত এখানে যারা চালক শ্রমিক আছেন তারা কিন্তু একসঙ্গে এই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এর আগেও বেশ কয়েক দফা কিন্তু তারা এই কর্মবিরতি ঘোষণা দিয়েছে। তাদের যে দাবিটি এখানে সেটি হচ্ছে তাদের যে পারিশ্রমিক দেওয়া হয় সেটি আরও যাতে বৃদ্ধি করা হয়। আমরা যতটুকু তথ্য পেয়েছি তাদের সেখানে বর্তমানে তারা যারা চালক আছেন 1100 থেকে 1200 টাকা পান পার ট্রিপে এবং সুপারভাইজার যারা তারা পান 600 টাকা এবং যারা সহকর্মী আছেন সহকারী তারা পান 400 টাকা এবং তারা চাচ্ছেন যে এই যে টাকার পরিমাণ সেটি যাতে আরও বৃদ্ধি করা হয়। কমপক্ষে যারা চালক তাদের 2000 টাকা এবং সুপারভাইজার যারা তাদের 700 টাকা এবং যারা একদমই সহকর্মী আছেন এবং সহকারী তাদের যাতে এই টাকাটা 600 টাকা বৃদ্ধি করা হয় এমনটি কিন্তু তারা বলছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু চালিয়ে যাবেন। কিছুক্ষণ আগে এখানে যারা এর আগে টিকিট কেটেছেন সেই যাত্রীদের আমরা দেখেছি তারা ক্ষোভে এখানে টিকিট কাউন্টার বন্ধ থাকার কারণে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে আমরা এর আগে টিকিট কেটেছি কিন্তু আমাদের হঠাৎ যখন সিদ্ধান্ত জানানো হয় যে তারা কর্মবিরতিতে গেছেন এর কারণে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু ঢাকা, চট্টগ্রাম সহ সিলেট রুটে যেতে পারছে না এবং তাদের জায়গা থেকে এখন পর্যন্ত এবং শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন তাদের যে দাবি এই দাবিতে তারা অনড় রয়েছে এবং মালিক শ্রমিকের মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনা হয়নি এবং তারাও অপেক্ষা করছেন যাতে সুষ্ঠু একটি আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে এই বিষয় নিয়ে সমাধান আসে এবং যাতে যাত্রী সেবার মান আরও উন্নয়ন ঘটে। পাশাপাশি এখানে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে যেসব যাত্রী তারাও বলছেন যে আমাদেরকে না জানিয়ে তারা হুট করে যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে কোনোভাবে কাম্য না, কারণ তারা গত রাতে আমাদের টিকিটের জন্য অগ্রিম টাকাও নিয়েছেন। যার কারণে আজকে যখন তারা এখানে এসে গাড়িতে উঠবেন ঠিক তখনই দেখেন যে তাদের যে টিকিট কাউন্টার সেটি কিন্তু বন্ধ, পাশাপাশি যাতায়াতের জন্য যে বাস সেটি কিন্তু বন্ধ আছে। শুধুমাত্র দেখতে পেয়েছি আমরা যে একতা বাস সেটি কিন্তু রাজশাহী থেকে ছেড়ে যাচ্ছেন। সব মিলে এখানে শ্রমিক, চালক এবং যারা যাত্রী আছেন তাদের কিন্তু মধ্যে আমরা এক ধরনের বাকবিতণ্ডাও কিন্তু কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি। এই ছিল সব মিলিয়ে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সব শেষ। সানি। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হোসেন। পোষ্যকোটা ইস্যুতে মুখ থুবড়ে পড়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে হারিয়েছে নির্বাচনী আমেজ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরাও চলে যাচ্ছেন পুজোর ছুটিতে। নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কমিশন বলছে নির্বাচনের ৮০% কাজ শেষ করেছেন তারা। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে প্রায় ৩ যুগ পর রাকসু নির্বাচন। ২৮ জুলাই তফসিল ঘোষণা দিয়ে ডামাডোল বাজে নির্বাচনের। পরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটারের দাবি, ডোপ টেস্টের বিলম্ব সহ নানা কারণে ৫ বার হয় পুনঃতফসিল আর ৩ বার পেছানো হয় নির্বাচনের তারিখ। সব ছাপিয়ে ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা স্বস্তি দেয় ক্যাম্পাসের প্রায় ৩০,০০০ ভোটারকে। এরপর প্রতিদিনই পাল্টে যেতে থাকে প্রার্থীদের প্রচারণার ধরন।
বৈচিত্র্যময় লিফলেট নেতৃত্বের প্রতিযোগিতায় প্রার্থীদের চলে দিনরাতের দৌড়ঝাঁপ। নির্বাচন ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। তবে গেল 17 তারিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার 3 দফার আলটিমেটাম রাকসু নির্বাচন ঘিরে সংশয় তৈরি করে। প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে পোষ্য কোটার পুনর্বহালে প্রতিবাদী হয় শিক্ষার্থীরা। চলে আমরণ অনশন আর বিক্ষোভ। এক পর্যায়ে শিক্ষকদের সাথে ধস্তাধস্তি। এমন পরিস্থিতিতে গেল দুদিন ক্যাম্পাসে কমেছে ভোটের আমেজ। পোষ্য কোটার প্রতিবাদে রাত দিনের আন্দোলনে, আবাসিক হল, চায়ের আড্ডায় বা শিক্ষার্থী জমায়েতে দেখা যায়নি কোনো প্রার্থীকে, যাতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে 900 প্রার্থীর। রাকসু আমেজ হারায় ফেলছে। এখানে ভোটারদের মনোবল যেরকম ভেঙে গেছে এবং যারা প্রার্থী রয়েছে তাদেরও মনোবল ভেঙে গেছে, এবং আমরা যে উৎসব মুখর একটা রাকসুর পরিবেশ দেখছিলাম, এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের পিক টাইম, এখন এই 2-3 দিন হয়তো আমরা আরও বেশি পরিশ্রম করব, আমাদের উৎসাহটাই হারিয়ে গেছে এবং আমরা সকলে এখন দুশ্চিন্তাগ্রস্ত আমাদের এই রাকসুটা কোন দিকে যাচ্ছে। প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই পরিবেশ সৃষ্টি করেছে, কারণ আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের প্রশাসনের কোনো সদিচ্ছাই নেই রাকসু নির্বাচন করার। রাকসু আমাদের অবশ্যই একটা বড় জায়গা, কিন্তু যখনই সেটা কোটা চলে আসে সেই জায়গাটা অবশ্যই একটা প্রভাব ফেলে। এই সংকটটা আসলে একটু হইলেও আমাদের প্রচারণার জায়গায় আমরা কনফিউজড আর কি। ভোটারদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে যে 25 তারিখে নির্বাচন হবে কিনা। লজ্জা যার থেকে পাবে না তার থেকে। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ সময় পরে রাকসু নির্বাচন গণতান্ত্রিক চর্চার সুযোগ সৃষ্টি হয়েছিল, যা অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বলছেন তারা। আসলে আমরা চিন্তায় ছিলাম যে আসলে রাকসু নির্বাচনটা হবে কি হবে না। অনেক স্টুডেন্ট দেখা গেছে কালকের ঘটনার পর আবার বাড়িও চলে গেছে। আমাদের চাওয়া ছিল যে একটা ইনক্লুসিভ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে। প্রার্থীদের মধ্যে যে আমেজটা ছিল, যে চাহিদা ছিল, ভোটারদের মধ্যে চাহিদা ছিল, তার দুটোর একটা এখনো নেই। কমিশন বলছে এরই মধ্যে নির্বাচনের 80% কাজ শেষ করেছেন তারা, ফলে নির্বাচন ঘিরে কোনো শঙ্কা দেখছেন না। আমাদের স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির কাজ আমাদের চোখের সামনে আছে, এটাও প্রায় শেষের দিকে। সব মিলিয়ে আমরা আমাদের বলা যায় যে রাকসু নির্বাচনের প্রস্তুতি প্রায় আমাদের 80%ই বলা যায় মানে কমপ্লিট হয়েছে। আমাদের কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছি, এবং আপনারা নিশ্চয় জানেন যে যারা আন্দোলনে আছে একটা মানে গ্রুপ শিক্ষক অফিসার কর্মচারীরা, তারা মানে অলরেডি ঘোষণা দিয়েছেন যে রাকসু নির্বাচন, রাকসু কার্যক্রম এটা তাদের কর্মসূচির আওতামুক্ত থাকবে। পোষ্য কোটার পুরোপুরি বাতিল চেয়েছে শিক্ষার্থীরা। তবে শনিবার রাতের পোষ্য কোটা স্থগিত বলে যে সিদ্ধান্ত জানিয়েছিল উপাচার্য, তাই অব্যাহত রাখা হয়েছে সিন্ডিকেট সভার পরেও। তাতে হতাশ প্রার্থীরা নির্বাচন নিয়ে হারাচ্ছেন আগ্রহ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। এদিকে পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে কমপ্লিট শাটডাউন পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক অংশ। এতে অচল হয়ে পড়েছে কার্যক্রম, প্রভাব পড়েছে রাকসু নির্বাচন প্রচারণায়। সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, কর্মসূচি ঘিরে শিক্ষকদের দাবিগুলো কি জানাবেন? সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মানববন্ধনে দাঁড়িয়ে আছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। 20 তারিখে যে শিক্ষক লাঞ্ছিত হয়েছে তার দাবিতে তারা কিন্তু আসলে এই যে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিচারের দাবিতে তারা এই মানববন্ধনে যোগ দিয়েছেন। আমরা যেটি দেখছি বিশ্ববিদ্যালয়ের এই প্যারিস রোডে পুরোটা জুড়ে একেবারে সিনেট ভবন থেকে শুরু করে উপাচার্যের বাসভবন পর্যন্ত লম্বা একটা লাইন কিন্তু এখানে আছে। মানববন্ধনে শিক্ষকরা দাঁড়িয়েছে, অন্যদিকে জোহা চত্বরের চারপাশ এবং উল্টো দিকের যে রাস্তা পুরোটা জুড়েই শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখানে অংশ নিয়েছেন। তারা বলছেন যে বিগত সময় আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইরকম ঘটনা ঘটেনি যে শিক্ষার্থীরা আসলে উপাচার্য, উপ উপাচার্যের মতো একজন শিক্ষককে, রেজিস্ট্রারের মতো একজন শিক্ষককে বা অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আসলে এইভাবে লাঞ্ছিত করেছেন। তারা বলছেন যে দাড়ি ধরে আসলে টেনে ধরা হয়েছে, স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এক কর্মকর্তার, এবং এই যে নানাভাবে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত যারা করেছেন, যেই শিক্ষার্থীরা এটার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আসলে তারা প্রত্যাশা করছেন। এবং একই সাথে
এই যে এর আগেও নানা ধরনের কমিশন হয়েছে, সুতরাং এই কমিশন এর আগে আসলে কোনো ধরনের কোনো ফলাফল নিয়ে আসেনি। সুতরাং সেই জায়গা থেকে তারা দৃষ্টান্তমূলক শাস্তি তারা প্রত্যাশা করছেন এবং এই শাস্তি যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম, তাদের এই মানববন্ধন বা নানা ধরনের প্রতিবাদ সেটি তারা চালিয়ে যাবেন এবং বিশ্ববিদ্যালয়ে যে শাটডাউন রয়েছে সেটি তারা করবেন। এক্ষেত্রে আসলে রাকসুর বিষয়ে তারা যেটি বলছেন যে রাকসু আসলে রাকসুর নিজস্ব কার্যক্রম তারা পরিচালনা করবে, সেক্ষেত্রে তাদের কোনো দায় নেই। তারা বলছেন যে এই ঘটনাটি যারা ঘটিয়েছেন তাদেরই আসলে বিচারের দাবি তারা করছেন। এবং সানি আরেকটা জিনিস বলে রাখি যে আসলে জানুয়ারি মাস থেকে কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা প্রাতিষ্ঠানিক সুবিধায় যে দাবি করে আসছিলেন সেই দাবিগুলো তারা করছেন এবং তারা বলছেন যে এই 3 দফার দাবি যতদিন না পর্যন্ত আসলে শেষ পূরণ করা হবে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এবং একই সাথে তারা জানিয়েছেন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে থাকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় কেন। তো সেটি আসলে সাংঘর্ষিক একটা রূপ দিয়েছে আসলে শিক্ষার্থীদের যে দাবি, তারা বলছেন পোষ্য কোটা থাকবে না, অন্যদিকে শিক্ষকরা বলছেন তাদের প্রাতিষ্ঠানিক দাবির প্রয়োজন। সুতরাং সেই অবস্থায় একেবারেই বিশ্ববিদ্যালয় থমথমে একটি অবস্থা দাঁড়িয়েছে। তো সানি, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। চাকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা আজ প্রকাশ করা হয়েছে। এতে 19 জন শিক্ষার্থীর প্রার্থিতা আবেদন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। এছাড়াও আচরণবিধি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আজ দুপুর 2টায় প্রার্থীদের সাথে মতবিনিময় বসছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কি অভিযোগের ভিত্তিতে 19 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে জানাবেন। সানি, যেই 19 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে সেখানে মূলত দেখা হয়েছে যে তিনি যে আবেদন ফর্ম রয়েছে সেখানে সব ধরনের তথ্য যথাযথভাবে আসলে তিনি দিয়েছেন কিনা সেইগুলো দেখা হচ্ছে এবং সেখানে কিন্তু একজন সমর্থনকারীরও সিগনেচার এবং ছবির প্রয়োজন হয়, সেই বিষয়গুলো তারা যাচাই বাছাই করেছেন এবং এগুলোর ভিত্তিতেই মূলত যেখানে তথ্যের ঘাটতি ছিল কিংবা প্রয়োজনীয় তথ্য ছিল না সেই সকল জায়গাতে কিন্তু সেই সকল কারণেই কিন্তু প্রার্থিতা বাতিল হয়ে থাকতে পারে বলে নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে। এবং একই সাথে নির্বাচনের এই প্রার্থিতা বাতিলের আরেকটি কারণ যেটি থাকতে পারে সেটি হচ্ছে ডোপ টেস্ট। ডোপ টেস্টের বিষয়টি নির্বাচন কমিশন খুব গোপনীয়তার সাথে করছে, কারণ এটি একান্ত ব্যক্তিগত একটি বিষয় এবং সেই ডোপ টেস্টের রসিদের কারণে যদি কারো প্রার্থিতা বাতিল হয়ে থাকে সেটি কিন্তু আবার নির্বাচন কমিশন প্রকাশ করবে না। তবে এখন পর্যন্ত যেই 19 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা কিন্তু রিভিউ আবেদন করতে পারবেন এবং রিভিউ আবেদন শেষে তাদের প্রয়োজনীয় তথ্য যদি তারা হালনাগাদ করে দেন সেক্ষেত্রে কিন্তু তাদের প্রার্থিতা পুনরায় বহাল বা তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং সেই সুযোগটি কিন্তু নির্বাচন কমিশন থেকে রাখা হয়েছে। এবং প্রাথমিক যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের যে নারী হলগুলো রয়েছে সেই নারী হল সংসদের যারা প্রার্থী হয়েছেন সেখানে 20 জনেরও অধিক প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পথে রয়েছেন নবাব ফয়জুন্নেসা হলের যারা প্রার্থী হয়েছেন, সেখানে কিন্তু অধিকাংশ পদেই কিন্তু যারা প্রার্থী হয়েছেন তারা নির্বাচিত হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। তবে সেটি মূলত আসলে আমরা বলতে পারবো যখন এই যে 19 জনের প্রার্থিতা বাতিল করা হলো তারা আবার যখন রিভিউ করবেন তাদের মধ্যে যদি প্রার্থিতা ফিরে পায় কেউ, এরপরে যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার, সেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই আসলে আমরা বলতে পারবো যে কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন বা নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে নির্বাচনের সময় কিন্তু ঘনিয়ে আসছে, 25 তারিখে নির্বাচনের যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে এবং এরপর কিন্তু পুজোর ছুটি রয়েছে, একটি দীর্ঘ ছুটি রয়েছে এবং ছুটির পরে যখন আবার ক্যাম্পাস খুলবে তখন থেকে কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচার প্রচারণা রয়েছে সেই প্রচার প্রচারণা শুরু করবেন এবং সেই প্রচার প্রচারণায় যেহেতু আচরণবিধির একটি ব্যাপার রয়েছে সেই আচরণবিধিগুলো যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিংবা প্রার্থীদের যদি কোনো বক্তব্য থাকে সেই বক্তব্য শোনার জন্য আজ বিকেল 2টায় সমাজবিজ্ঞান অনুষদে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে নির্বাচন কমিশন প্রার্থীদের সাথে কথা বলে নির্বাচনের আচরণবিধি এবং অন্যান্য যে বিষয়গুলোতে শিক্ষার্থীদের বক্তব্য রয়েছে, যেমন কারো বক্তব্য রয়েছে যে দুর্গাপূজার পরে ছুটি সময় খুব কম পাওয়া যাবে প্রচার প্রচারণার ক্ষেত্রে, সেক্ষেত্রে দুটি প্যানেল কিন্তু এরই মধ্যে নির্বাচনের সময়টা কিছুটা পেছনের দাবি রয়েছেন, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা চলতে পারে। সানি, চাকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে আজ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। 16 বছর ধরে বন্ধ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের 3টি হল। ছাত্রীদের জন্য 6 বছরে আছে নতুন হল নির্মাণ করা হলেও সেটিও বন্ধ।
এসব খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আজিজুল হক কলেজ থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, দীর্ঘদিন ধরে হলগুলো বন্ধ থাকার কারণে মানববন্ধনে শিক্ষার্থীরা কি বলছেন? বগুড়ার যে সরকারি আজিজুল হক কলেজ, এই কলেজের সব মিলিয়ে 5টি হল রয়েছে, তার মধ্যে একটি হল চালু রয়েছে, বাকি 4টি হল বন্ধ রয়েছে। দীর্ঘদিন প্রায় দেড় যুগ ধরে বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা আসলে আজকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন যে তারা এই হলগুলো খুলে চাচ্ছেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে তাদের বাইরে যে ছাত্রাবাসগুলোতে থাকতে হচ্ছে সেখানে তাদের খরচ বেশি হচ্ছে, সে কারণে তারা হলগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন। বগুড়ার যে সরকারি আজিজুল হক কলেজে যে 5টি হল রয়েছে তার মধ্যে 2টি মেয়েদের এবং 3টি হচ্ছে ছেলেদের। ছেলেদের যে 3টি, সেই 3টি হলই বন্ধ রয়েছে এবং মেয়েদের যে 2টি হল তার মধ্যে একটি নির্মাণ কাজ শেষ হয়েছে 6 বছর আগে, কিন্তু এখন পর্যন্ত সেখানে আবাসন শুরু হয়নি। এবং একটি যে ছাত্রী হল চালু রয়েছে সেখানে 250 শয্যা, 250টি বেড রয়েছে, কিন্তু সেখানে 400-র বেশি শিক্ষার্থীদের থাকতে হচ্ছে গাদাগাদি করে। নতুন যে ছাত্রী হলটি চালু, নির্মাণ কাজ শেষ হয়েছে 6 বছর আগে, সেটি চালু করার দাবি জানাচ্ছেন ছাত্রীরা। এবং ছেলেদের জন্য যে 3টি হল, সেই 3টি হল একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে 2009 সালে ছাত্র শিবির এবং ছাত্র লীগের দ্বন্দ্বের জের ধরে। তারপর কিন্তু এখন পর্যন্ত সেই হলগুলো চালু করা হয়নি। তখন থেকেই প্রায় 16 বছর আগে থেকেই শিক্ষার্থীরা এখানে হল খোলার জন্য বিভিন্নভাবে দাবি জানিয়েছে, কিন্তু তাদের দাবি কোনোভাবে পূরণ হয়নি। তাই তারা আজকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি করছেন এবং সেখান থেকে বলছেন যে এই অবস্থান কর্মসূচি এবং মানববন্ধনের পর তারা আরও কর্মসূচি দেবেন। এবং সেই সাথে যে অধ্যক্ষকে বারবারই তারা স্মারকলিপি দিয়েছেন এবং তারা বলছেন যে স্মারকলিপি দেওয়ার পরেও অধ্যক্ষ কোনো ব্যবস্থা নেননি। এখন এই মানববন্ধন থেকে যে ঘোষণা দিচ্ছেন যে তাদের দাবি পূরণ না হলে তারা নিজেরা হল ভেঙে, হলের দরজা ভেঙে তারা থাকবেন সেখানে। এবং 2016 সালে আক্তার আলী মুন হল এবং 2019 সালে শহীদ তিতুমীর হল সংস্কার করা হয়, কিন্তু সংস্কার করার পরেও সেই হলগুলো চালু করা হয়নি। এছাড়া শেরেবাংলা হল 2009 সালে যেটি বন্ধ হয়েছিল, সেই হল পরিত্যক্ত থাকার কারণে মাদক সেবীদের একটি আখড়ায় পরিণত হয়েছে। আমরা এর আগে সেই হলে মাদক সেবনের চিত্র আমাদের টেলিভিশনেও দেখিয়েছি। শিক্ষার্থীরা এই ধরনের অভিযোগ করছেন এবং তারা বলছেন যে এই হলগুলো চালু করে দেওয়া হোক এবং তাদের থাকার ব্যবস্থা করা হোক। এই ছিল আমার কাছে বগুড়ার সরকারি আজিজুল হক থেকে সব শেষ। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের হল খোলার দাবিতে মানববন্ধন করছিলেন শিক্ষার্থীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম। বাজারে নেই ডলার সংকট, বেড়েছে রিজার্ভ রেমিটেন্সের প্রবাহ, আমদানিও করছেন ব্যবসায়ীরা, তবুও কেন কমছে না দেশের বাজারে ডলারের দাম? আমদানিকারকরা বলছেন টাকার বিপরীতে ডলারের দাম না কমায় বাড়তি খরচ হচ্ছে ভোক্তাদের। আমদানি নির্ভর একটি দেশের জন্য যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। তবে রপ্তানিকারক আর ব্যাংকাররা দেখাচ্ছেন পাল্টা যুক্তি। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। গত কয়েক বছর ধরে দেশের অর্থনীতিকে ভুগিয়েছে ডলার সংকট। অনেক আমদানি পণ্যের দামও বেড়ে যায় এজন্যে। এ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভও রেকর্ড পরিমাণ কমে যায়। একই সঙ্গে ব্যাংকগুলো ডলার সরবরাহে হিমশিম খাওয়ায় সীমাহীন জটিলতায় পড়েন আমদানিকারকরাও। তবে 2025-26 অর্থ বছরের শুরুতেই ডলার সরবরাহে আসে নতুন গতি। প্রবাসী ও রপ্তানি আয়ে দেখা যায় রেকর্ড বৃদ্ধি। বৈদেশিক দায় শোধের পরও বাজারে ডলারের সরবরাহ অনেকটা স্বাভাবিক পর্যায়ে। এমনকি বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করে উল্টো কিনছে। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রায় 175 কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। তবে ডলারের প্রাপ্যতা বাড়লেও কমেনি দাম। এখনও 122 টাকার উপরে বিক্রি হচ্ছে ডলার। এতে বেশি দামে এলসি খুলতে হচ্ছে পণ্য আমদানিকারকদের, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। বাড়ছে পণ্যের দাম। এখন কিন্তু অ্যাভেলেবেল ডলার হয়ে গেছে, তো এখনও কিন্তু ওই আগের ডলারে কন্টিনিউ করতেছে 122.50 আজকের ব্যাংকের রেট। তো এটা আমরা তো স্বভাবতই মনে করছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে এসে হয়তো ডলার কমবে, কিন্তু ডলার কমে নাই, আগের জায়গায় রয়ে গেছে। যার কারণে ওই ডলার রেটের কারণে আমাদের ভোক্তাদের যেই পণ্যের যে দাম কমার বিষয়টা, এটা কিন্তু এখনও ওইভাবে সুফলটা পাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন আমদানি নির্ভর দেশের অর্থনীতিতে দীর্ঘদিন ডলারের দাম না কমলে ভোক্তা পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই ডলারের দাম কমানো যায় কিনা তা ভাবার পরামর্শ আমদানিকারকদের। এখানে সবকিছু ডলারের উপর নির্ভরশীল,
এখন ডলার তো বিদেশ থেকে এত ডলার আসার পরও রিজার্ভ বাড়ার পরও কেন ডলার দাম কমতেছে না, ডলার দাম কেন বাড়তেছে? সরকার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এগুলির দিকে যেন একটু নজর দেয়। আগে কি হতো, সব বড় যারা আমদানিকারক হতেন তারা এলসি করতে পারতেন, যেহেতু ডলারের সংকট ছিল। ব্যাংক সুবিধা দেওয়ার কারণে বড় বড় ব্যবসায়ীরা সেই সুবিধাটি ভোগ করতেন, কিন্তু এখন সবাই এলসি করতে পারছেন, ছোট মাঝারি বড় সবাই আমদানি করতে পারছেন। ব্যাংকাররা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের বাজার তদারকি বাড়ালে ডলারের দাম কিছুটা কমতে পারে। এতে আমদানি বাড়লেও রেমিটেন্স কমে হুন্ডি বেড়ে যাওয়ার শঙ্কা আছে বলছেন তারা। ব্যাংকগুলো যদি ভালোভাবে বিহেভ করে এবং মার্কেটে যদি স্বচ্ছতা থাকে এবং যদি ম্যানিপুলেট না হয় অথবা সিন্ডিকেটিং যদি না হয়, তাহলে আলটিমেটলি গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। তবে যতটুকু কমলে পরে আমাদের ইনফ্লেশনের একটা বিষয় আছে, ইকোনমিক সাইকেলিংয়ের বিষয় আছে, তো গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2024-25 অর্থ বছরে দেশে 6,800 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। সার্ভার জটিলতায় চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক পাসপোর্ট অফিসের কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে, কোনো কর্মকর্তাদের সাথে কথা হয়েছে কিনা জানাবেন। সানি, গতকাল সকাল থেকে কিন্তু চুয়াডাঙ্গার যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেই অফিসের যে সার্ভার রয়েছে সেই সার্ভার জটিলতায় গতকাল সকাল থেকে কিন্তু এই পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম আসলে বন্ধ রয়েছে। গতকাল প্রায় 200 থেকে 3 শতাধিক পাসপোর্ট সেবাদারী এই পাসপোর্টে এসে আসলে ফিরে গেছেন। আমার সাথে কথা হয়েছিল চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক জাকির হোসেনের সাথে। তিনি আমাকে বলছেন যে আজকে দ্বিতীয় দিনের মতো সকাল থেকেই এই সার্ভার জটিলতায় কাজে বিঘ্ন ঘটলেও গতকাল রাতেই ঢাকা থেকে যারা টেকনিশিয়ান যারা আছে তারা কিন্তু আসলে এই সার্ভারের জটিলতা ঠিক করতে কাজ করছে সকাল থেকেই। তবে কখন নাগাদ এই আসলে এটি যে সচল হবে সেটি এখনও বলা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও তো আমার এই আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে কথা হয়েছিল। তারা বলছে যে আর ঘণ্টাখানিক লাগবে, আর ঘণ্টাখানিকের ভিতরেই চুয়াডাঙ্গা যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেই অফিসের কার্যক্রম আসলে সচল হবে। একটা বিষয় জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গার আমরা দেখেছি যে গতকাল চুয়াডাঙ্গার 4টি উপজেলা অর্থাৎ জীবননগর, দামুরহুদা এবং আলমডাঙ্গা থেকে বিভিন্ন জায়গা থেকে পাসপোর্ট যারা সেবা প্রত্যাশী যারা আছে তারা কিন্তু এসে এই আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আসলে ফেরত গেছে। তো আর কিছু ক্ষণের অপেক্ষা আসলে দেখতে হবে যে এই যারা টেকনিশিয়ান যারা এসে ঢাকা থেকে গতকাল রাতে এসে পৌঁছেছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে, তারা আসলে এটি সচল করতে পারে কিনা। আসলে সচল করার পরেই আসলে এই পাসপোর্ট অফিস যারা প্রত্যাশীরা আছে সেবা প্রত্যাশীরা তারা পাসপোর্টের সেবা পাবেন। তো সানি, আমার কাছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ছিল সবশেষ। সানি, সার্ভার জটিলতায় চুয়াডাঙ্গার পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। নির্মাণের পর থেকে অবহেলিত আখাউড়া সিলেট রেল লাইন। পুরাতন রেল ও ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচলের কারণে প্রায়ই ঘটছে লাইনচ্যুতের ঘটনা। বন্ধ হয়ে গেছে এই রুটের বেশ কিছু স্টেশন ও লোকাল ট্রেন। এছাড়া কোটি টাকার মালামাল চুরি হওয়ার পাশাপাশি ব্যাহত হয়েছে সরকারি জমি। মৌলভীবাজার থেকে এম এ হামিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। 1896 সালে নির্মিত হয় আখাউড়া সিলেট মিটার গেজ রেল লাইনটি। পুরাতন হয় রেল লাইনটি বর্তমানে রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এতে এই রুটে চলে না দ্রুতগামী কোনো ট্রেন। পুরনো ইঞ্জিন দিয়েই এই পথে চলছে আন্তঃনগর ট্রেন। এছাড়া নানান কারণে বন্ধ রয়েছে কয়েকটি লোকাল ও ডেমু ট্রেনের চলাচল। ট্রেনের অভাবে সিলেট আখাউড়া রেল লাইনের শুধু মৌলভীবাজার জেলায় বন্ধ হয়ে গেছে 5টি স্টেশন। এছাড়া হবিগঞ্জের শাহজিবাজার স্টেশনটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আর স্টেশন বন্ধ থাকার কারণে চুরি হয়ে গেছে কোটি টাকার ডিজিটাল সিগন্যালিং সিস্টেম। আমরা এখানে রেল স্টেশন চালু আসছিল, চালু হওয়ার পরে যে একটা ডিজিটাল একটা সিগন্যাল বাতি এগুলা লাগানো হয়েছিল, এটা লাগানোর পর থেকে তারা 1 বছর খানিক পর থেকে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার স্বার্থে গিয়া এখন ডিজিটাল যে সিগন্যালগুলো আছে, বাতিগুলো আছে, এগুলো তো হইতেছে বা চুরি করে তো নিতেছে। 5টা স্টেশন মোটামুটি বন্ধ। তো যদি সবগুলো স্টেশন চালু থাকতো তাহলে আমাদের যেমন অনেক সময় ডিউটি করতে, লাইনে ইমার্জেন্সি কাজ করতে সুবিধা হইতো, বা স্টেশন থেকে আমরা একটা আপডেট পেতাম যে গাড়ির আপডেট, এর দিক দিয়ে আপডাউনে কোনো গাড়ি আছে কিনা।
এদিকে স্টেশনগুলো বন্ধ থাকার কারণে বেহাত হয়েছে স্টেশন এলাকার জমি। এছাড়াও প্রতিটি বন্ধ স্টেশনের ঘর ও জায়গা দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। আমরা লোকাল ট্রেনগুলোতে আমরা উঠতাম, তখন একজন স্টেশন মাস্টার এখানে ছিলেন, আমরা এখান থেকে টিকিট করতাম। কিন্তু দীর্ঘ 8-10 বছর থেকে এটা বন্ধ। অনেক ছাত্রছাত্রী সিলেট যায় কলেজও লেখাপড়া করে, আবার মনে করুকা রাত ঘুরিয়ে আয়, ট্রেন না থাকায় রাত এখানে রইতে ওর বাসা ভাড়া ইত্যাদি দিতে ওর অনেক খরচ গ্রহণ করতে ওর। যে কুলাউড়া যদি আমরা যেতে হয় তাহলে প্রায় 200 টাকার বা 150 টাকার মতো খরচ হয়। ট্রেন ও রেল স্টেশন বন্ধ হওয়ার কারণে বিপাকে পড়েছেন স্থানীয়রা। বিভিন্ন জায়গায় আন্দোলন করে দাবিও জানিয়েছেন তারা। অনেক আগ থেকেই এখানে এই অঞ্চলের মানুষ রেলের উপর নির্ভরশীল বেশি, বাইরে রোডে চলাচল খুব কম করে, ব্যয়বহুল। সারা বাংলাদেশের রেলের ডেভেলপড হলেও সিলেটের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। বন্ধ করে দেওয়া হয়েছে সিলেটের 5টি স্টেশন। এই টিলাগাঁও স্টেশন ঘিরে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে অনেক মালামাল আসতো। টিলাগাঁও বাজারের ব্যবসায়ী হলে সুবিধা হতো, মাছ তরিতরকারি বা অন্যান্য পণ্য আসতো। স্টেশন ও ট্রেন বন্ধের কারণ হিসেবে লোকবল ও ইঞ্জিন সংকটকে দায়ী করলেন এই কর্মকর্তা। কোটি কোটি টাকার সিগন্যালিং ব্যবস্থা চুরি হওয়ার কথাও স্বীকার করলেন তিনি। মেনলি লোকবল সংকটের কারণে স্টেশনগুলো বন্ধ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিভিন্ন ধরনের স্টেশনের বিভিন্ন ধরনের যে অবকাঠামো থেকে শুরু করে সিগন্যালিং ব্যবস্থা সবগুলো নষ্ট হয়ে গেছে। শাহাজিবাজার সারার চেষ্টা করতেছে, শাহাজিবাজারে সিগন্যালিং কয়েক কোটি টাকার সিগন্যালের লাগে, সবগুলো চুরি হয়ে গেছে। ভোগান্তি কমাতে শীঘ্রই এই রুটে নতুন রেল লাইন নির্মাণ করা হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এখন মৌলভীবাজার। ফেনীতে বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। সর্বমোট 150টি মণ্ডপে পালিত হবে শারদীয় দুর্গা উৎসব। মন্দিরগুলোতে প্রতিমা তৈরি সহ নানা আয়োজনে চলছে জোরে সোরে। বিস্তারিত জানাতে ফেনীর তুলাবাড়িয়া তপোবন আশ্রম থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন ফেনীতে, জানাবেন। সানি, আমরা সকালে শহরতলির তপোবন আশ্রম থেকে দুর্গাপূজার খবর জানিয়েছিলাম। এখন আমরা আছি ফেনী শহরের গুরুচক্র মন্দিরে। আমরা দেখতে পাচ্ছি যে পুজোর যে প্রস্তুতি, সেটি শেষ সময়ের প্রস্তুতি কিন্তু মণ্ডপগুলোতে চলছে। গতকাল মহালয়ের মধ্য দিয়ে কিন্তু দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা যেটি দেখেছি যে ফেনীতে কিন্তু গত বছরের তুলনায় এবছর পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে 4টি। সর্বমোট 150টি পূজা মণ্ডপে কিন্তু ফেনীতে এবার শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে। আমরা কথা বলেছি ফেনীর যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রয়েছে সুখদেবনাথ তপনের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে চলতি বছর ফেনীতে যে পূজা মণ্ডপ এবং শারদীয় যে দুর্গা উৎসব রয়েছে এটিকে উৎসব মুখর করতে এবং নির্বিঘ্ন করতে এবং শান্তি শৃঙ্খলা এবং সংখ্যাহীন করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জেলা প্রশাসন এবং সরকারের যতগুলো অর্গান রয়েছে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। আমরা যেটি দেখেছি যে এই শেষ মুহূর্তে কিন্তু প্রতিমাগুলোর গায়ে যে সাজসজ্জা, গহনা পরানো এবং অন্যান্য যে অলঙ্করণের যে কাজ রয়েছে সেটি কিন্তু হচ্ছে। আমরা কথা বলেছি ফেনীর যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পূজাকে নির্বিঘ্ন করার জন্য এবং সংখ্যাহীন করার জন্য তাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হচ্ছে যে প্রতিটি মণ্ডপে কিন্তু পোশাকের পুলিশের বাইরেও কিন্তু সাদা পোশাকের এবং গোয়েন্দার যে নজরদারি সেটি কিন্তু বাড়ানো হচ্ছে। অপরদিকে জেলা প্রশাসন বলছেন যে এই যে পূজাকে যাতে শান্তি শৃঙ্খলা এবং সংখ্যাহীন করা যায় এবং কোনো ধরনের সমস্যা যাতে এই পূজা মণ্ডপগুলোতে তৈরি না হয় সেজন্য তারা কিন্তু সচেষ্ট রয়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি যে সহায়তা রয়েছে সেগুলো কিন্তু সবগুলো মন্দিরে কিন্তু ইতিমধ্যে কিন্তু পাঠানো হয়েছে। এছাড়াও কিন্তু পূজাকে কেন্দ্র করে যেই কেনাকাটা এবং অন্যান্য যে সরঞ্জাম এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষের যে প্রস্তুতি সেটিও কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে ফেনীতে যে এবার শারদীয় দুর্গা উৎসব সেটিকে শান্তি শৃঙ্খলা এবং সংখ্যাহীনভাবে করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বী নেতা এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন সবাই কিন্তু সামগ্রিকভাবে কাজ করে যাচ্ছেন। এ ছিল আমাদের কাছে ফেনীর গুরুচক্র মন্দিরের থেকে ফেনীর দুর্গা উৎসবের খবরের সর্বশেষ। এদিকে ময়মনসিংহ দুর্গাপূজার আনুষ্ঠানিকতা জানতে সরাসরি চলে যাব, সেখানকার আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ, তার কাছে চলে যাব। ইমতিয়াজ, মণ্ডপের শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা কেমন, জানাবেন।
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব একেবারেই কিন্তু দোরগোড়া, এবং গতকালকে আমরা দেখতে পেরেছি মহালয়ার একেবারে প্রথম প্রহরে চণ্ডীপাঠ, মাতৃবন্দনা থেকে শুরু করে গান, নৃত্য, নাটক এবং নানান আঙ্গিকে কিন্তু দেবী দুর্গাকে তার ভক্তরা কিন্তু আগমন জানিয়েছেন মর্তে। এবং এখন আমরা রয়েছে নগরীর দুর্গাবাড়ি মন্দিরে, এবং এই মন্দিরে একেবারে শেষ সময়ের প্রস্তুতি চলছে। বিভিন্ন মণ্ডপে ইতিমধ্যেই শারদীয় দুর্গোৎসবের যে প্রতিমাগুলো সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে, শেষ সময়ের ব্যস্ততা একেবারে চলছে কারিগরদের মাঝে। যেটা আমরা জানতে পেরেছি, সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় 88টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পূজা অনুষ্ঠিত হবে, এবং জেলার হিসেব করলে 781টি পূজা মণ্ডপে এবার কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যাতে সুষ্ঠু থাকে, সব পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ এবং পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী কিন্তু থাকবে বলে জানিয়েছে। এবং কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু প্রশাসন সজাগ রয়েছে। আমরা জানতে পেরেছি যে 28 সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী পূজা দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, এবং সোমবার সপ্তমী, মঙ্গলবার মহা অষ্টমী, এবং বুধবার মহানবমী, এবং সবশেষ বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব। তো সবশেষ যেটা বলা যায় যে ময়মনসিংহের প্রত্যেকটি পূজা মণ্ডপেই এখন একেবারে শেষ সময়ের ব্যস্ততা চলছে, এবং বিভিন্ন গ্রামগঞ্জে যে উপজেলাগুলোতে যে পূজা মণ্ডপগুলো হচ্ছে প্রত্যেকটি পূজা মণ্ডপের কাছেই কিন্তু প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে। কার্তিক, গণেশ, অসুর থেকে শুরু করে বিভিন্ন যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো কিন্তু গড়ছে। এবং কারিগররা যেটা বলছে গতবারের থেকে বা রং সহ বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বাড়ার কারণে কিন্তু আসলে প্রতিমা তৈরি করে খরচটা কিন্তু আসলে বেড়েছে। 20,000 থেকে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত কিন্তু প্রতিমা বিক্রি হচ্ছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে শারদীয় দুর্গোৎসবের প্রতিমার তৈরির সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে শারদীয় দুর্গাপূজার সবশেষ প্রস্তুতি খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। চুয়াডাঙ্গায় বেড়েছে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই হাসপাতালে নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণ কিংবা মশক নিধনে কার্যক্রম কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অনিক চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এডিস মশা ও লার্ভার উপস্থিতি। পৌরসভার 9টি ওয়ার্ডের পানিবদ্ধ ড্রেন দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় সেগুলো পরিণত হয়েছে মশার আঁতুড়ঘরে। এমন অবস্থায় মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। বর্ষার শুরুতে মশার উপদ্রব থাকলেও বর্তমানে তা বেড়েছে বহুগুণে। এতে প্রতিনিয়তই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু আতঙ্ক। মশা নিধনে শহরের কিছু এলাকায় সীমিত পরিসরে পরিচ্ছন্নতা কার্যক্রম ও স্প্রে করা হলেও বেশিরভাগ এলাকায় থাকছে এর আওতার বাইরে। পৌরবাসীর জন্য সেবা দেওয়া দরকার, এখানে তাদের কোনো উদ্যোগ এবং এই টাকা যেটা বরাদ্দ এসছে কোন খাতে ব্যয় করছে তার সুনির্দিষ্টভাবে পৌর প্রশাসকের বলা দরকার। মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, সারা দেশেই মানুষজন মারা যাচ্ছে, এখানে তো পৌরসভার একটা ভূমিকা থাকা উচিত। এদিকে চুয়াডাঙ্গা পৌরসভার তথ্য মতে 2024-25 অর্থবছরে মশা নিধনে সরকারিভাবে কোনো বরাদ্দ আসেনি। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এমন অবহেলায় ক্ষুব্ধ পৌরবাসী। পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ না থাকা আর লোকবল সংকটে এডিস মশা ও লার্ভা নিধনের কাজ চলছে ঢিমে তালে। যে ধরনের প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল বা নেওয়া উচিত সেগুলোর আমরা বড়ই অভাব দেখছি, যার ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং পৌরসভা এর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং নেয়নি, আমার চোখে পড়ে করে না আর কি। যেহেতু আমরা সরকারি ব্যয় অর্থ পাইনি গত অর্থ বছরে, যার ফলে আমাদের কার্যক্রম একটু ব্যাহত হচ্ছে এবং আমরা সরকারি অর্থ বরাদ্দ না পাইলে কার্যক্রমটা জোরালো করতে পারছি না। স্বাস্থ্য বিভাগ বলছে জেলায় গত 1 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক। রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যখন জ্বরটা ছেড়ে যায় মানুষ মনে করে যে ভালো আছে, আসলে ওই সময়টা ডেঞ্জার জ্বর। ওই সময়ে রোগীদের বেশি যত্ন নিতে হয়, প্রেশার ঠিক আছে কিনা দেখতে হয়। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এখনই দ্রুত ও সমন্বিত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার,
ফগার মেশিনের সংখ্যা বাড়ানো, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অভিযানের পাশাপাশি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।